আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরিয়াতুল্লাহ ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব এইচএসসি ফিজিক্স প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের ঘর্ষণ টপিকটি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ঘর্ষণ আসলে কেন হয়? কোনো একটা সারফেসের উপর দিয়ে অন্য একটা বস্তু যদি আমরা গতিশীল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে বাধাটা পাই সেটাই আসলে ঘর্ষণ। এখন ঘর্ষণ কেন হয়? আমরা যদি সারফেসের দিকে মাইক্রোস্কোপিকভাবে তাকাই, অর্থাৎ জুম করে তাকাই, তাহলে দেখা যাবে যে কোনো সারফেসে আসলে পুরোপুরিভাবে স্মুথ থাকে না। এই যে এভাবে এরকম খাঁচকাটা থাকে দেখা যায় আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে আর কি জুম করি তাহলে। এবং এর উপর যে বস্তুটা রাখবো সেটারও দেখা যায় যে এভাবে এরকম খাঁচকাটা থাকে দেখা যায়। এই যে একটা বক্স আঁকলাম, তো আমি জাস্ট নিচের পার্টটুকু এরকম রাফভাবে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। তো এখন কি, আমরা যখন বস্তুটাকে যে কোনো দিকে গতিশীল করতে চাই, আমরা যদি সামনের দিকে নিতে যাই, এই যে এই খাঁজটা আছে এখানে, কিন্তু এই খাঁজটার সাথে বাড়ি খাবে, আবার এই খাঁজটার সাথে বাড়ি খাবে। তো আলটিমেটলি কি হবে, এর গতির যে পথ সেটা বাধাপ্রাপ্ত হবে। ফলে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করছি এটাকে গতিশীল করার জন্য, পুরোটা কিন্তু কার্যকর হবে না, অপেক্ষাকৃত কম গতিশীল হবে, কারণ এখানে বাধা পাচ্ছে। আবার আমরা যদি বিপরীত দিকে এই বস্তুটাকে ঠেলি, সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে, কারণ সেই ক্ষেত্রে আবার এই প্রান্তে ধাক্কা খাবে, এই প্রান্তে ধাক্কা খাবে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা যেই দিকেই যাই না কেন, ঘর্ষণ কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করছে। অর্থাৎ আমি যদি এইদিকে 5 নিউটন বল প্রয়োগ করি, ঘর্ষণ কিন্তু দেখা যাচ্ছে লেটস সে ধরে নিলাম যে এই প্রান্ত আর কি আমার এই যে এখানে বাধা পাওয়ার জন্য আমার 2 নিউটন লস হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে 2 নিউটন ভেক্টর বল, 2 নিউটন ঘর্ষণ বল বিপরীত দিকে ক্রিয়া করছে। আবার বস্তুটাকে যদি আমি এই দিকে গতিশীল করতে চাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় আবার ঘর্ষণ বল আবার এই দিকে ক্রিয়া করে। তো এইখান থেকে আমরা বুঝতে পারলাম, যেহেতু আমাদের গতির পথে বাধা দেয়, তার মানে ঘর্ষণ বলের দিক হবে আমাদের গতির পথের বিপরীত দিকে। আচ্ছা, এখন আরেকটা কথা আছে যেটা এমসিকিউতে বারবার আসে, সেটা হলো ঘর্ষণ বলকে আসলেই খালি সারফেসের রাফনেসের কারণে হয় না। ঘর্ষণ বল শুধুমাত্র সারফেসের রাফনেসের কারণে হয় না। যদি থিওরিটিক্যালি ভাবে, অর্থাৎ এটা হয়তো বাস্তবে তৈরি করা পসিবল না, তাও আমরা যদি ধরে নেই যে দুইটা সারফেস পুরো একদম স্মুথ, অর্থাৎ এরকম আছে, অর্থাৎ দুইটা আমি গ্যাপ দিয়ে দেখাচ্ছি, মানে একটা আরেকটাকে আর কি স্পর্শ করছে, তাও কিন্তু এদের মধ্যে ঘর্ষণ থাকবে। কেন থাকবে? সেটা হলো একটা মৌলিক বলের কারণে। আমরা যে 4টা মৌলিক বল পড়েছিলাম তার মধ্যে একটা ছিল তড়িৎচুম্বকীয় বল। তো তড়িৎচুম্বকীয় বল বলতে কি বোঝায়? যে একটা চার্জ আর একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে। তো দেখা যায় এখানে যে এই দুইটা যে পদার্থ, দুইটা সারফেস অথবা বস্তু, এই দুইটা পদার্থই অনেকগুলো অণুপরমাণু দিয়ে গঠিত। তো এই অণুপরমাণুগুলোর মধ্যে দেখা যায় কিছু না কিছু অণুপরমাণু একে অপরকে আকর্ষণ করবেই। এই আকর্ষণ বলের কারণে দেখা যায় বস্তুটা সামনের দিকে যেতে চায় না, অর্থাৎ বাধা পায়। আর বাধা পাওয়া বলতে কি বুঝি? বাধা পাওয়া বলা মানেই এটা ঘর্ষণ বল। যেটা গতির বিরুদ্ধে বাধা দেয় ওটাই আসলে ঘর্ষণ বল। তো আমরা বুঝলাম এটা হলো আমাদের ম্যাক্সিমাম টাইমে ঘর্ষণের মেন প্রধান কারণ। কিন্তু আমাদের যদি স্মুথ হয়েও যাও, তাও ঘর্ষণ কিন্তু এভাবে তড়িৎচুম্বকীয় বলের কারণে আমাদের ঘর্ষণ থাকবে। অর্থাৎ আমাদের এমসিকিউতে যদি মাঝে মধ্যে থাকে যে কোন বলের কারণে ঘর্ষণ সৃষ্টি হয়, সেক্ষেত্রে উত্তর হবে তড়িৎচুম্বকীয় বল। আর এই জিনিসটা কি করে? ঘর্ষণটাকে বৃদ্ধি করে। কিন্তু ঘর্ষণের প্রধান কারণ কিন্তু এটা। আচ্ছা, ঠিক আছে। তো এবার যদি পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখন আমরা বুঝবো যে ঘর্ষণ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, কিভাবে হিসাব নিকাশ করতে পারি। আচ্ছা, একটা তলের উপর একটা বস্তু আছে, একটা তলের উপর একটা এভাবে একটা বস্তু রাখলাম আমি। আচ্ছা, তলে একটা ঘর্ষণ বল আছে। এখন ঘর্ষণ বল কি? আমরা বস্তুটাকে যদি গতিশীল করতে চাই তাহলে তলটা বাধা দেবে। তো ধরলাম আমি খুব কম পরিমাণে বল প্রয়োগ করলাম, 5 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটা নড়লো না। আমি এখানে 5 নিউটন বল প্রয়োগ না করে আমি এখানে 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাও নড়লো না। কিন্তু যেই আমি দেখা গেল 11 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটা নড়া শুরু করলো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম আমি যখন 5 নিউটন বল প্রয়োগ করছি, বস্তুটা নড়ছে না। অর্থাৎ ঘর্ষণ বল হইলে 5 নিউটন অথবা এর থেকে বেশি। ঘর্ষণ বল 5 নিউটনের বেশি হবে, সে কারণে বস্তুটা কিন্তু নড়ছে না। আবার যখন আমি 10 নিউটন দিলাম, তখন বস্তুটা নড়ছে না। তার মানে ঘর্ষণ বল হয়তো 10-এর থেকে হালকা একটু বেশি অথবা খুব বেশি, কিন্তু 10-এর থেকে বেশি হবে। কিন্তু যখনই আমি 11 নিউটন বল দিলেই আর কি বস্তুটা গতিশীল হওয়া শুরু হয়। এমন না যে কোনো একটা বেগ নিয়ে খুব জোরে গতিশীল হচ্ছে, অর্থাৎ গতিশীল হওয়া আরম্ভ হয়, কেবলমাত্র গতিশীলের উপক্রম হয়। এই যে আমরা একটা একদম এটাকে বলা হয় সীমান্তিক মান, অর্থাৎ একদম সীমান্তে পৌঁছে গেছি, অর্থাৎ যেই বলটা প্রয়োগ করলেই বস্তুটা গতিশীল হওয়া শুরু হবে, এই যে সীমান্তিক মানটা, এটাই আসলে আমাদের ঘর্ষণ বলের মান। কারণ
আমাদের ঘর্ষণ বল, আচ্ছা ঘর্ষণ আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ধরলাম আমার সারফেসের ঘর্ষণ বল 10 নিউটন, যে সারফেসটা এদিকে 10 নিউটন বল প্রয়োগ করতে পারে। তার মানে কি, আমি যদি 9 নিউটন বল প্রয়োগ করে একটা বাক্সকে এইদিকে ঠেলা মারি, তাহলে কিন্তু এটা এই সারফেসের উপর দিয়ে গতিশীল হবে না, কারণ ঘর্ষণ বল কি 10 নিউটন, আমাদের ঘর্ষণ বল 10 নিউটন। কিন্তু এটা দ্বারা কি এটা বোঝায় যে আমি যখন 9 নিউটন বল এইদিকে প্রয়োগ করছি, আমার ঘর্ষণ বল এইদিকে 10 নিউটন ক্রিয়া করছে, তার মানে এদের লব্ধি তো এইদিকে 1 নিউটন হওয়ার কথা। এখন আমি যদি একটা বাক্স রেখে কোনো সারফেসের উপর ধাক্কা দিই 9 নিউটন বলে, এটা তো যাবে না। কিন্তু আমরা যদি এইভাবে লব্ধি করি, তাহলে তো আমাদের দেখা যাচ্ছে যাবে তো নাই, বরং উল্টা দিকে আসার কথা। কিন্তু এটা কি বাস্তবে ঘটে? এটা কিন্তু বাস্তবে ঘটে না। যে আমার ঘর্ষণ বল 10 নিউটন হলেও আমি যখন 9 নিউটন বল সামনের দিকে প্রয়োগ করছি, বস্তুটা নড়ছে না, এবং এদের লব্ধি যে 1 নিউটন পিছনের দিকে আসার কথা, পিছনেও কিন্তু আসছে না। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা সারফেসে আসলে ঘর্ষণের নির্দিষ্ট, প্রত্যেক ক্ষেত্রে নির্দিষ্ট মান থাকে না, একটা সর্বোচ্চ মান থাকে। অর্থাৎ আমি যত বল প্রয়োগ করব, ঘর্ষণ বল ততটুকুই থাকবে, যতক্ষণ পর্যন্ত এর সীমা অতিক্রম না হবে। কথাটা আরো ভালোভাবে বুঝি। মনে করি এই যে এই উদাহরণটা নেই, ঘর্ষণ বল সারফেসে 10 নিউটন, আমি যদি 5 নিউটন বল প্রয়োগ করি, সারফেস আসলে 5 নিউটন ঘর্ষণ বলই আমার বিপরীত দিকে প্রয়োগ করবে, অর্থাৎ 10 নিউটন করবে না। এর সীমা 10 নিউটন, কিন্তু 10 নিউটন করবে না, এ কারণে বস্তুটা স্থির থাকে। এখন আমি যদি 9 নিউটন বল প্রয়োগ করি, এ কিন্তু বিপরীত দিকে 9 নিউটন বলই আমার প্রয়োগ করবে। আমি যদি 10 নিউটন বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে 10 নিউটন বলই প্রয়োগ করবে, এবং দুটা কাটাকাটি যে আমাদের এখানে কি, দুটা কাটাকাটি যে আমাদের কোনো বল প্রয়োগ হবে না। এখন বল যখন প্রয়োগ না হয়, তখন কি আমরা সমবেগে কোনো কিছুকে গতিশীল করতে পারি, কারণ ত্বরণ নেই। বল নেই মানে ত্বরণ নেই, কিন্তু সমবেগে তো আমরা গতিশীল করতে পারি। এ কারণেই বলা হয়েছে যত বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয়, ওই যে আমরা সমবেগে গতিশীল করতে পারবো। তো এ কারণে ওই সীমান্তিক মানটাকে আমরা ঘর্ষণ বল বলি, ওই সারফেসের সর্বোচ্চ ঘর্ষণ বল। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো এটা যদি আমরা গ্রাফে এঁকে দেখি, এভাবে যদি আমরা একটা গ্রাফ নেই, এই দিক বরাবর আমরা মনে করি বল, আর এই দিক বরাবর হলো ঘর্ষণ বল। আচ্ছা, ঘর্ষণ বল এফ দিয়ে প্রকাশ করলাম, এই দিক বরাবর ঘর্ষণ বল। তো আমি কি বললাম, যে ওই 10 নিউটনের কথাটা যদি আমি চিন্তা করি, আমার এই পর্যন্ত ধরলাম এটা 10 নিউটন, তো এখানে এটা ধরলাম এইদিকে 10 নিউটন। আচ্ছা, আমি যখন 1 নিউটন দিয়েছি, তখন ঘর্ষণ বলও 1 নিউটন দিবে, অর্থাৎ এই জায়গায় বিন্দুটা। আমি যখন 5 নিউটন দিব, ঘর্ষণ বলও 5 নিউটন দিবে, অর্থাৎ বিন্দুটা এখানে। আমি যখন 10 নিউটন দিব, ঘর্ষণ বলও 10 নিউটন দিবে, অর্থাৎ বিন্দুটা এখানে। অর্থাৎ কি, আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি, এরকম একটা গ্রাফ পাচ্ছি। অর্থাৎ আমরা যত পরিমাণ বল প্রয়োগ করব, ঘর্ষণ বলও বিপরীত দিকে সেম পরিমাণ বল প্রয়োগ করবে বস্তুটাকে আটকায় রাখার জন্য। কত পর্যন্ত? এর সর্বোচ্চ মান পর্যন্ত। যদি আমরা সর্বোচ্চ মান অতিক্রম করে এই যে এখানে 11 নিউটন বল প্রয়োগ করে দেই, অথবা 10.1 নিউটন বল প্রয়োগ করে দেই, তখনই কিন্তু বস্তুটা গতিশীল হওয়া শুরু করে। এই হলো লেখচিত্র। কিন্তু আসলে এখানে একটু ত্রুটি আছে, যেটা আমরা গতি ঘর্ষণ নিয়ে আলোচনা করার সময় বলবো। এতক্ষণ আমরা যে ঘর্ষণ নিয়ে আলোচনা করলাম, এটা হলো স্থিতি ঘর্ষণ। অর্থাৎ কোনো একটা সারফেসে একটা বস্তু স্থির অবস্থায় আছে, আমরা এটাকে ধাক্কা দিয়ে গতিশীল করতে চাচ্ছি, সেই ঘর্ষণ বলটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ, সেটা হলো এটা। আচ্ছা, এখন আমরা যদি রিয়েল লাইফে একটা এক্সাম্পলে যাই, যে রিক্সা চালানোর কথা মনে করি, যে রিক্সা যখন, অথবা আমরা আমাদের সাইকেল চালানোর কথা মনে করতে পারি। আচ্ছা, রিক্সা যখন চালায়, শুরুর দিকে কি খুব বেশি পরিমাণ কষ্ট হয় না? দেখা যায় যে আস্তে আস্তে রিক্সাটা গতিশীল হচ্ছে, অর্থাৎ খুব বেশি পরিমাণ কষ্ট লাগছে ওই প্যাডেলটাকে ঘোরানোর জন্য। কিন্তু একবার যখন গতিশীল হয়ে যায় রিক্সাটা, তখন কিন্তু ওই দূরত্ব অতিক্রম, রিক্সা চলতেই আছে, সেম বেগ যদি আমি ধরে রাখতে চাই, আমার কিন্তু তত বেশি পরিমাণ কষ্ট করা লাগে না। জাস্ট একটু প্যাডেল ঘোরালেই হয়, আস্তে আস্তে রিক্সাটা গতিশীল হতে হতে চলে যায়। তার মানে আমরা কি বুঝি, যে একটা স্থির বস্তুকে গতিশীল করতে আমার যে পরিমাণ বল প্রয়োগ করা লাগে, একটা গতিশীল বস্তুকে গতিশীল রাখার জন্য আমার ঠিক তত পরিমাণ বল প্রয়োগ করা লাগে না, কিছুটা কম বল প্রয়োগ করা লাগে। তো এখান থেকে আসে গতি ঘর্ষণ। অর্থাৎ কোনো একটা বস্তু যখন গতিশীল, আচ্ছা, নিউটনের ল অনুযায়ী কি, যে গতিশীল বস্তুকে বল প্রয়োগ করার আগ পর্যন্ত ওটা থামবে না। কিন্তু আমরা তো রিয়েল লাইফে দেখি যে একটা বল গড়ায় দিলাম, কিছুক্ষণ পর থেমে যায়, কারণ কি, ঘর্ষণ বল। তো এই যে বলটাকে যখন গড়ানো শুরু করব, তখন আমাদের স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, অর্থাৎ বলটা তখন স্থির, আমরা গতিশীল করতে যাচ্ছি। কিন্তু যখন ঘুরতে থাকবে তখন গতি ঘর্ষণ বল কাজ করবে। এবং আমরা এক্সাম্পল থেকে দেখলাম যে গতি ঘর্ষণ বল আসলে একটু কম হওয়ার কথা। আর এটা আসলে প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখা হয়েছে যে আসলে গতি ঘর্ষণ বল কিছুটা কম হয়। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমরা যদি এটাকে একটু মুছে দেই, এই পর্যন্ত কিন্তু স্থিতি ঘর্ষণ বল, অর্থাৎ এই যে আমাদের 10 নিউটন যে সীমা আমরা দিয়ে দিয়েছি, এই 10 নিউটন পর্যন্ত কিন্তু
এই 10 নিউটন পর্যন্ত কিন্তু আমাদের স্থিতি ঘর্ষণ কাজ করছে। স্থিতি ঘর্ষণকে আমরা Fs দ্বারা প্রকাশ করি, Fs স্থিতি ঘর্ষণ বল কাজ করছে। এবং এটা যখন গতিশীল হয়ে যায়, কারণ 10 নিউটন ওর সর্বোচ্চ সীমা 10 নিউটন আমি দিয়ে দিয়েছি, এরপর যেই একটু বাড়তি বল দিব তখনই কিন্তু বস্তুটা গতিশীল হয়ে যাবে। যেই গতিশীল হবে তখনই তার ঘর্ষণ, যে ঘর্ষণ বলটা আছে ঘর্ষণ বলটা হ্রাস পাবে, হ্রাস পেয়ে যে এরকম একটা গ্রাফ দেখা যায়। অর্থাৎ এই যে এভাবে ঘর্ষণ যে বলটা আছে সেটা হ্রাস পাবে, কারণ গতি ঘর্ষণ বল আমরা আগেই বলেছি স্থিতি ঘর্ষণ থেকে কম হয়। তো হ্রাস পেয়ে এই যে এরকম একটা লেখচিত্র দেখা যাবে। তো মাঝে মধ্যে এমসিকিউতে এই লেখচিত্রটা আসে, তো সেখান থেকে আমরা দেখলাম যে ঘর্ষণ বলের লেখচিত্রটা আসলে কেমন হওয়া উচিত। তো আগেই বললাম যে ঘর্ষণ বল যেহেতু বিপরীত দিকে ক্রিয়া করে, আমাদের বিভিন্ন ম্যাথে দেখা যাবে যে একটা সারফেসের ঘর্ষণ বল দিয়ে দিয়েছে, তখন কিন্তু আমাদের যে মেন আমরা বল প্রয়োগ করেছি এফ, সেখান থেকে কিন্তু আমাদের এই যে এফ থেকে আমাদের কি করতে হবে, এফ অর্থাৎ ফ্রিকশন যে ফোর্সটা আছে ঘর্ষণ বলটা আছে সেটা মাইনাস করে তারপর আমাদের ত্বরণ হিসাব করতে হবে এম এ, যে বস্তুটা কত ত্বরণে সামনের দিকে গতিশীল হবে। আচ্ছা, তো এরপরে ঘর্ষণ রিলেটেড কিছু জিনিস আছে যেগুলো হলো, একটা হলো ঘর্ষণ কোণ। এখন আমরা ঘর্ষণ বল নিয়ে আরেকটা কথা বলবো, সেটা হলো ঘর্ষণ বলের সংজ্ঞা থেকে আমরা আরেকটা ধ্রুবক বলা যায়, ধ্রুবকের মান পাই, সেটা কি আসলে সংজ্ঞা অনুযায়ী হলো তোমার কোনো একটা সারফেসের ক্রিয়ারত ঘর্ষণ বল এবং যে অভিলম্ব প্রতিক্রিয়া বল আছে। অভিলম্ব প্রতিক্রিয়া বল কি, অর্থাৎ আমাদের একটা সারফেসে যদি একটা এভাবে বস্তু থাকে, এই বস্তুটা নিচের দিকে ওজন বল দিচ্ছে, তো নিচে যদি ওজন বল দেয় তার মানে সারফেসে ওকে একটা ওজন বলের সমপরিমাণ বল উপরের দিকে দিবে। নিউটনের থার্ড ল অনুযায়ী প্রত্যেকটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে। তো উপরের দিকে যদি সেম পরিমাণ ওজন বল দেয়, তার মানে এখানে এই প্রতিক্রিয়া বলকে আমরা আর বললে আর সমান সমান এমজি হবে, কারণ এমজি তো ওজন। আর এটা কেন প্রতিক্রিয়া বল দেয়, কারণ আমরা তো ভূমিতে স্থির আছি। দেখো, আমাদের কোনো একটা কিছু যদি স্থির রাখতে হয় তার মানে তার উপর লব্ধি বল শূন্য হতে হবে। তো আমরা তো জানি আমাদের নিচের দিক বরাবর একটা ওজন বল আছে, এখন উপরের দিক বরাবর যদি আমাদের ওজন বল না দেওয়া হয় তাহলে তো আমাদের ভূমির দিকে ডেবে যাওয়ার কথা, কিন্তু আমরা তো স্থির আছি। বুঝতে পারছো বিষয়টা? তো এই যে অবিলম্ব প্রতিক্রিয়া বল, এটা অবিলম্ব প্রতিক্রিয়া বল, আর এটা যদি হয় ফ্রিকশন অর্থাৎ এফ দ্বারা যদি আমরা প্রকাশ করি, তাহলে এই এফ ডিভাইডেড বাই আর, এটাকেই একটা নাম দেওয়া হয়, সেটা হলো ঘর্ষণ গুণাঙ্ক মিউ, এটা বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। তো এখান থেকে আমরা কিন্তু ঘর্ষণ বল বের করার আর একটা সূত্র পাই, যে এফ সমান সমান মিউ ইন্টু আর। ঠিক আছে, এই যে আর একটা সূত্র। এখন এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে হলো আমরা করব হলো, এখন আমরা যে জিনিসটা পড়তে চাচ্ছিলাম সেটা হলো তোমার ঘর্ষণ কোণ এবং নিশ্চল কোণ। ঘর্ষণ কোণ আর নিশ্চল কোণের মান সেম আসে, কিন্তু দুইটা টপিক আসলে ভিন্ন এবং দুইটার সিগনিফিকেন্সও ভিন্ন। আচ্ছা, আমরা ধরি এই দিক বরাবর আমি বল প্রয়োগ করেছিলাম এফ বল, সে কারণে আসলে এই দিক বরাবর আমি এফ বল প্রয়োগ করেছিলাম, সে কারণে আসলে বিপরীত দিকে আমার একটা ঘর্ষণ বল কাজ করছে এফ, আর উপরের দিকে আমার প্রতিক্রিয়া বল করছে আর সমান সমান এমজি। এখন ঘর্ষণ কোণের সংজ্ঞাটা কি? ঘর্ষণ কোণের সংজ্ঞা হলো ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধির সাথে উলম্বের যে কোণ, উলম্ব কোণটা উলম্ব কিন্তু এটাই কিন্তু আমার উলম্ব বরাবর কাজ করছে, অর্থাৎ এই উলম্বের যে কোণ হবে সেটাই আমার ঘর্ষণ কোণ নির্দেশ করে। অর্থাৎ আমি যদি এই দিক বরাবর, এই যে এটা হলো লব্ধি হবে, কারণ এই যে সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা জানি যে কর্ণ বরাবর লব্ধি হবে, আর এই যে যদি এটা হয় আমার ল্যামডা, তো এইটাই আসলে আমার ঘর্ষণ কোণ হবে। এখন দেখো, এখানে এটা যদি হয় আমার লব্ধি অর্থাৎ এফ আর ধরি, তার মানে কি আমি এখানে বলতে পারি এফ আর cos ল্যামডা সমান সমান আর। কেন আমরা বলতে পারি এটা? কারণ এই দুইটা ভেক্টরের লব্ধির তো এইটা, তার মানে এই ভেক্টর বরাবর যে উপাংশ সেটা তো এই ভেক্টরের সমানই হবে। লব্ধির উপাংশ এই ভেক্টর বরাবর যা সেটা তো ভেক্টরের সমানই হবে। আচ্ছা, তার মানে কি এখানে হবে এফ আর সাইন ল্যামডা সমান সমান এফ। আচ্ছা, এখন যদি আমরা এইটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে এফ ডিভাইডেড বাই আর সমান সমান এই এফ আর কাটাকাটি চলে যায়, আর সাইন থিটা বাই কস থিটা সমান সমান সাইন ল্যামডা বাই কস ল্যামডা সমান সমান আসে ট্যান ল্যামডা আসলো। এখন এটা সমান সমান কি? এটা সমান সমান দেখো আমরা এই জিনিসটা লিখেছিলাম মিউ, অতএব আমরা বলতে পারি ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান সমান ট্যান ল্যামডা। এখানে ল্যামডাটা কি? ল্যামডাটা হলো ঘর্ষণ কোণ। এই যে আমরা একটা সূত্র পেলাম। এখন দেখো, আমরা নিশ্চল কোণ বের করব। নিশ্চল কোণ কি? নিশ্চল কোণ হলো কোন একটা ঢালু কোণে, কোন একটা ঢালু তলে মনে করো তুমি একটা বস্তু রেখেছো, এই যে এরকম একটা বস্তু।
এখন ঘর্ষণের কারণে তো বস্তুটা নাও পড়তে পারে, তুমি ট্রাই করে দেখতে পারো একটা রাবার একটা খাতার উপর রাখবা, খাতাটা আস্তে আস্তে বাঁকাবা, দেখবা বাঁকাইতে বাঁকাইতে রাবারটা কিন্তু শুরুতে পড়ছে না, বাঁকানো আছে খাতাটা কিন্তু রাবার পড়ছে না, বাঁকাইতে বাঁকাইতে একটা সার্টেন পয়েন্টে যখন বেশি বাঁকাই ফেলাবা নির্দিষ্ট একটা পয়েন্টে, তখনই দেখবা রাবারটা পিছলিয়ে পড়ে যাচ্ছে, অর্থাৎ ওইটাই হলো আমার নিশ্চল কোণ, যেই কোণটাতে রাবারটা পড়তে শুরু করবে। তো এখানেও সেই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তো এই দিক বরাবর আমার কাজ করছে ডাব্লু সমান সমান এমজি, তার মানে এই দিক বরাবর আমার উপাংশ কি হবে, লম্বাংশ। এটা যদি থিটা হয় তাহলে তার মানে এটাও থিটা হবে। এখন এটা কেমনে থিটা হবে, এটা যদি থিটা হয় এটুক হলো 90 মাইনাস থিটা, কারণ এটা তো 90 ডিগ্রি, এটুক হবে 90 মাইনাস থিটা, এটুক 90 মাইনাস থিটা হলে এই পুরোটা আমার 90 ডিগ্রি, তার মানে এটুকুও থিটা হবে। তোমরা হিসাব করে দেখতে পারো ভালো মতো, তার মানে এটা হবে আমার এমজি কস থিটা, আর এই দিক বরাবর আমার কাজ করবে এমজি সাইন থিটা। আর ঘর্ষণ বল এবার কোন দিকে কাজ করবে বলো তো, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে, অর্থাৎ রাবারটা আমার নিচের দিকে পড়তে যাচ্ছে, তার মানে ঘর্ষণ বল এবার কাজ করবে এই দিক বরাবর। ঘর্ষণ বল এই দিক বরাবর কত হবে, এটা হবে যেহেতু নিশ্চল কোণ তার মানে স্থিতি ঘর্ষণ, তো এটা আমরা এফএস না ধরে ডাইরেক্ট এফএস ধরি, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স এফএস এটা। আর এই দিক বরাবর আমার মনে করো সেই অবিলম্ব প্রতিক্রিয়া আর। আচ্ছা এবার দেখো, এবার আমরা হিসাব করব। আচ্ছা তো এখানে আমরা কি কি লিখতে পারি, প্রথম সম্পর্কটা লিখি যে যখন পড়া শুরু করবে, মানে সর্বনিম্ন যেই বল দিলে পড়ার উপক্রম হয় সেই অবস্থায় কিন্তু এই দুইটা বল পরস্পর সমান হবে, কারণ বল দুইটা কাটাকাটি যে কোনো দিকে বল থাকে না, তখন আমার বস্তুটা কিন্তু সমবেগে একটু গতিশীল হতে পারে। আচ্ছা তো এই ক্ষেত্রে কি হবে, এমজি সাইন থিটা সমান সমান এফএস, আর আরেকটা কি, আরেকটা হলো এমজি কস থিটা সমান সমান আমার আসতেছে আর। তো এখন সেম একইভাবে এটাকে এটা দ্বারা ভাগ করে দাও, তাহলে আমাদের আসবে এফএস বাই আর সমান সমান এমজি এমজি কাটাকাটি আসবে ট্যান থিটা। অতএব আমরা মিউ সমান সমান পাচ্ছি ট্যান থিটা। আমরা আগের পেজে দেখেছি যে মিউর পরিচয় কি, ট্যান থিটা। তো এই যে এটা হলো আমাদের নিশ্চল কোণের মাধ্যমে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক বের করার সূত্র, এবং আগেরটা ছিল ঘর্ষণ কোণের মাধ্যমে তোমার ঘর্ষণ গুণাঙ্ক বের করার সূত্র। এখন দুইটা সূত্র কিন্তু সেম হলেও দুইটার কিন্তু তোমার পার্সপেক্টিভ আলাদা, দুইটা সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে এসেছে, কিন্তু আমাদের মিউ বের করার সূত্র কিন্তু সেম এসে পড়লো। তো ঘর্ষণ টপিক নিয়ে এই এতটুকু পর্যন্তই তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে, এবং তোমাদের এইচএসসি পর্যন্ত বিভিন্ন ম্যাথে এর থেকে বেশি আসারও সম্ভাবনা নেই। তো আশা করি ঘর্ষণ যে টপিকটা আছে এটা ভালো মতো বুঝতে পেরেছো। তো ইজি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।